শেখ হাসিনাকে সেদিন সেনাকুঞ্জে জুতা ছুঁড়ে মারেন সেনা অফিসাররা। জানাবো ২৬ মার্চ আমাদের দেশে ফেরা উচিত, ইন্ডিয়ান এক্সপ্রেসকে পলাতক আওয়ামী লীগ নেতা। এবং সর্বশেষ জানাবো উত্তেজনা চরমে, ভারত বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে সেদিন সেনাকুঞ্জে জুতা ছুঁড়ে মারেন সেনা অফিসাররা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় করা ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের সংঘটিত বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহতের ঘটনায় সে সময় সেনাকুঞ্জে যান সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দিনের ঘটনা বর্ণনা করেছেন লেফটেন্যান্ট জেনারেল আমিন। সেনা কর্মকর্তা আমিন বলেন, ১ মার্চ প্রধানমন্ত্রী আসছেন সেনাকুঞ্জে। ১,০০০ থেকে ১৫০০ কমান্ডো কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা। উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে। আমরা তখন জেনারেল হয়ে গেছি। তিনি আরও বলেন, আমরা আর ঘুমাতে পারতাম না। এদের মধ্যে সাহারা খাতুন আসতে চান। অফিসাররা বললেন, সাহারা খাতুন থাকতে পারবেন না। এদের মধ্যে ফারুক খান আসতে চান। অফিসাররা বললেন, উনি থাকতে পারবেন না। তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা, আর জেনারেল তারেক ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিল না। কাউকে অ্যালাউ করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। তিনি আরও বলেন, শেখ হাসিনা আসলেন, বক্তৃতা শুরু করলেন। কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। পয়েন্টে পয়েন্টে বলা হচ্ছে। এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। ১,০০০ অফিসার, বিশাল বোর্ড, অডিটোরিয়াম, সেনাকুঞ্জ, সব অফিসার এই পর্যন্ত চলে আসেন। এতটাই কাছাকাছি চলে আসছেন সবাই, সে সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠিয়ে নিয়ে যাবে। এসএসএফ এর কয়টা অফিসার, ২০টা অফিসার, ৩০টা অফিসার কি করতে পারবে ১,০০০ কমান্ডো, কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল? রক্ত তাদের টকবক করছে। তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনাপ্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন, শুধু বললেন, জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো, জেনারেলস টেক ওভার। কেমন করে সামাল দেব? এরা তো কথা শুনতেছে না, কি করব? মুশকিল হলো, একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময়। এটা ইতিহাস ভাই, আমাকে করেন না, আমি যেটা হয়েছে সেটাই বলছি। নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করতেছি আমি, যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলছি। ২৬ মার্চ আমাদের দেশে ফেরা উচিত, ইন্ডিয়ান এক্সপ্রেসকে পলাতক আওয়ামী লীগ নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের প্রায় ৫ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। গতকাল শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদন প্রকাশ করে। পত্রিকাটি আকম মোজামেল হক, নাহিম রাজ্জাক, আফম বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের আমলের শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা। নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন, তাদের দল এখন ছিন্ন ভিন্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথাও জানান তারা। তাদের অনুমান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ১/৩ কারাগারে, ১/৩ দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভেতরেই লুকিয়ে রয়েছেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই। তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। আকম মোজামেল হক বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তার মতে, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন। নাহিম রাজ্জাক বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই, কেউ জামিন পাচ্ছেন না। আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত, কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই। এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করার সম্ভব নয়। দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের জোরালো আলোচনা চলছে বলে জানান নাহিম রাজ্জাক।
তিনি বলেন 30 থেকে 40 জন সাবেক মন্ত্রী এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। এই গ্রুপের একজন বাহাউদ্দিন নাসিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আত্মগোপনে থেকেও তিনি বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, আমি প্রতিদিন নেতাকর্মীদের থেকে 200 থেকে 300টি কল পাই। এভাবেই আওয়ামী লীগের নেতারা কর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকব। বেশ কয়েকজন নেতা দাবি করেন, ভারতে থাকাকালীনও শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনা। তার নিজের সঙ্গেও শেখ হাসিনার যোগাযোগ রাখার কথা জানিয়ে পঙ্কজ দেবনাথ বলেন, তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হাজার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। আমাদের সন্দেহ সমুদ্র পথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনইভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 2024 সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল, কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ টেলিফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাদের দলের 3 লাখের বেশি কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে আছেন। এছাড়া বহু নেতা বিদেশে আত্মগোপনে আছেন। তিনি মনে করেন 5 আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায়। তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে। তাহলে এর জন্য দায়ী কে? যদি তাকে অভিযুক্ত করা হয়, তাহলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকেও অভিযুক্ত করা উচিত। শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন, তাহলে তারও হওয়া উচিত। পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে সিএ প্রেস উইং ফ্যাক্ট। তারা বলেছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে, তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এইসব প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ। উত্তেজনা চরমে, ভারত বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। ভারত ও চীনের সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয় না, অথচ বাংলাদেশের সঙ্গে সীমান্তে এমন নীতি মেনে চলা হয়নি। এই বৈষম্যের পেছনে লুকিয়ে আছে ঐতিহাসিক, ভূরাজনৈতিক এবং সামরিক কৌশলের জটিল বাস্তবতা। চীন ভারত সম্পর্কের তুলনায় ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করলে এই দ্বৈত নীতির কারণ বুঝতে পারা যায়। চীন ভারত সীমান্ত, সমঝোতার রাজনীতি এবং ভূপ্রাকৃতিক বাধা। চীন ও ভারত দুই পরাশক্তির মধ্যে প্রায় 3488 কিলোমিটার দীর্ঘ এবং বিতর্কিত সীমান্ত রয়েছে। 1962 সালে যুদ্ধ হলেও তারপর উভয় দেশ সরাসরি সংঘর্ষ এড়াতে কৌশলগত সমঝোতা রক্ষা করে আসছে। কিন্তু কেন সমঝোতার কৌশল? চীন এবং ভারত উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র। এই অঞ্চলে যুদ্ধ হলে তার প্রভাব কেবল সীমিত সীমান্ত পর্যন্ত থাকবে না, বরং তা আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। উভয় পক্ষই এটিকে উপলব্ধি করে এবং সীমান্ত সংঘাতকে যুদ্ধের পর্যায়ে যেতে দেয় না। ভূপ্রাকৃতিক প্রভাব। চীন ভারত সীমান্তে হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ এক প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে। এটি একদিকে যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত কঠিন এবং অন্যদিকে আর্থিক ও মানব সম্পদের জন্য ব্যয়বহুল। ফলে উভয় দেশ সীমান্তে নজরদারি এবং প্রাচীন অস্ত্র ব্যবহারের মাধ্যমে সংঘাতকে নিয়ন্ত্রণে রাখে। রাজনৈতিক হিসাব নিকাশ। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক জোটের প্রভাবও উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ ব্রিক্স, এসসিও এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে চীন ভারতের পারস্পরিক অংশগ্রহণ যুদ্ধ পরিস্থিতি এড়ানোর জন্য একটি রাজনৈতিক চাপ তৈরি করে। ভারত বাংলাদেশ সীমান্ত, নির্মম বাস্তবতা। ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি একেবারেই ভিন্ন। এই সীমান্তে প্রায়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে, যা মানবাধিকার লঙ্ঘন এবং দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু কেন এই পার্থক্য? ভূগোলের ভিন্নতা। বাংলাদেশ ভারত সীমান্তে চীন ভারত সীমান্তের মতো কোনো প্রাকৃতিক প্রতিরোধক নেই। খোলা প্রান্তর, নদী এবং গ্রামীণ বসতি সহজেই সংঘাতের সুযোগ তৈরি করে। এই ভূগোলের কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ভারত একটি আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করে। ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য বাংলাদেশের সীমান্তকে একটি সুরক্ষিত অঞ্চল মনে করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।